নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখেন কাকদ্বীপ টিভি। কথা বলতে এসে আমি প্রতাপ দিন। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন। গত কিছুদিন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী যে বিল এনেছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনটা বিপদগামী হয়েছে। তার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কেন্দ্রীয় আইনের বিরোধিতা করা বা তার বিরুদ্ধে আপিল করা। কোনো বিক্ষোভ সমাবেশ এগুলো হতেই পারে, কিন্তু যেভাবে এই বিক্ষোভটাকে পরিচালনা করা হচ্ছে সেটা সঙ্গত কারণে নয়। একটি ভিডিও দেখুন দর্শক, তারপরে পরবর্তী বিশ্লেষণে আসছি। পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা, তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। হ্যাঁ দর্শক, কি বলছে এই ব্যক্তিটি, যে পশ্চিমবঙ্গের যে ওয়াকফ বোর্ডের তালিকা খুলে দেখুন, ইডেন গার্ডেন্স, রাজভবন, হাইকোর্টের জায়গা, এই রকম করে ব্রিগেড ময়দান, এগুলো সবই নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মানে তাদের অভিযোগ হচ্ছে ওয়াকফ যে সংশোধনী বিল এসছে তাতে সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এটাই তাদের মূল অভিযোগ। তো এই সংসদে যদি কোনো আইন পাস হয়, তার বিরুদ্ধে আপিল করার জায়গা আছে, সেখানে আপিল করা যেতে পারে, আইনি প্রসেস রয়েছে। কিন্তু যে কোনো প্রতিবাদ সমাবেশ করার অধিকার ভারতীয় গণতন্ত্রে রয়েছে, কিন্তু সেটা শান্তিপূর্ণ। সবচেয়ে বড় যে জিনিসটা, শান্তিপূর্ণ উপায়ে আপনি বিক্ষোভ সমাবেশ করতে পারেন, কিন্তু সেটা কেন হিংসাত্মক হচ্ছে? ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন কেন? মানুষের ঘরবাড়ি লুটপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর, এমনকি মৃত্যু পর্যন্তও ঘটেছে। কেন মানুষ কেন ঘরছাড়া হচ্ছে? তবে এই জনরোষটা কেন সংখ্যা সনাতনী ধর্মের মানুষের উপরে পড়ছে? আপনারা আন্দোলন করছেন, সেই আন্দোলনটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ, অবশ্যই বিক্ষোভ সমাবেশ হবে, সে করার অধিকার রয়েছে। কিন্তু বিপদগামী হয়ে কেন ভাঙচুর, যেটা আমরা বাংলাদেশে যে পরিবেশটা দেখতাম, আমরা প্রতিনিয়ত সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমরা বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখছি, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে। কেন? আন্দোলন যে পথে চলবে সেটা শান্তিপূর্ণ, বিক্ষোভ সমাজ অবশ্যই হবে, কিন্তু আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। কেন সরকার এই আইন আনলো? কিভাবে তার প্রয়োগ হবে? কিভাবে আপনার তার বিরোধিতা করবেন? তার আইনি প্রক্রিয়া রয়েছে কিছু, কিন্তু হিংসাশ্রয়ী হয়ে যেভাবে আন্দোলনটা ডাইভার্টেড টু ওই মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, যে সমস্ত জায়গাগুলোতে হিংসাশ্রয়ী জায়গাগুলো ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু টার্গেটেড হয়েছে কারা? সংখ্যালঘু, যারা ওখানকার সংখ্যালঘু। মানে মুর্শিদাবাদের যদি পপুলেশন দেখা যায়, তবে 30% সনাতনী মানুষ বসবাস করে। তাদের উপরে এই ক্ষোভ বিক্ষোভ নেমে আসছে। সেই সব মানুষজন প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়ে মালদহে বৈষ্ণবনগরে স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা স্বাধীন ভারতে একই দেখছি, যে দেশটি বাংলাদেশ দেশটি হাসিনা পরবর্তী জমানা যে শুরু হয়েছে, ইউনিস জমানা, সেখানে কিন্তু এইরকম ঘটনা আমরা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের দেশে, রাজ্যে, ভারতবর্ষে এইরকম ঘটনা ঘটবে, এটা কখনোই কল্পনা করা যায় না। আইনের শাসন, আইন আপনি হাতে তুলে নিতে পারেন না। যদি আইন হাতে তুলে নেন, তবে আইন যারা রক্ষক তারা কিন্তু সর্বোচ্চ বল প্রয়োগ করবেন, করে আপনাদেরকে ছত্রভঙ্গ করাবেন, কারণ আপনাদের মনে করে দেবেন আইন আপনি হাতে তুলে নিতে পারেন না। কিন্তু কেন এই আইনটা বিল পাস হওয়ার পরে হঠাৎ করে ডাইভার্টেড হয়ে গেল? ওয়াকফ বিল কিন্তু পাস হয়েছে, এই চাকরি হারা 26,000 চাকরি যে বাতিল হয়েছে, তারপরে কিন্তু ওয়াকফ বিল পাস হয়েছে। সেই রকম একটি জায়গা থেকে কেন ওয়াকফ বিল এর আন্দোলনটা তো তীব্র হলো? কোথাও কি ডাইভার্ট করা হয়নি তো?
চাকরিহারাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন থেকে দৃষ্টিকে সরিয়ে দেওয়ার জন্য বা মিডিয়া যে ফোকাস করেছিল, 80% মিডিয়া কভারেজ করছিল চাকরিহারাদের নিয়ে। কেন একজন শিক্ষক, বৈধ শিক্ষক চাকরি হারাবেন? কেন অবৈধ শিক্ষক অবৈধ শিক্ষকের সঙ্গে একজনও যোগ্য শিক্ষক চাকরি হারাবেন? কেন সেখানে প্যানেল জমা দেওয়া হলো না, যোগ্য শিক্ষকের তালিকা জমা দেওয়া হলো না? এটা নিয়ে যখন রাজ্য রাজনীতি তথা সমস্ত মিডিয়া হাইলাইটস করছে, ঠিক তেমনটা সময় কিন্তু এই ওয়াকআপ বিল নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো এবং সারা ভারতবর্ষে থেকে পশ্চিমবঙ্গের আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের ব্যাপ্তি, আন্দোলন বিপদগামী হয়েছে। এর কারণ কি? কোথায় দুর্বলতা রয়েছে? আইন প্রয়োগকারী বা আইন রক্ষকের কি ত্রুটি রয়েছে, যার কারণে আন্দোলনটা এতটা তার সীমারেখা ছাড়িয়ে ব্যাপ্তি এতটা বিস্তার ঘটালো যে মানুষগুলো সম্পত্তি হারালো, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাড়িঘরকে ভেঙে ফেলা হলো এবং নিত্যদিন হুমকির মধ্যে যারা পড়লো তারা প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেল? এ কেমন ভারতবর্ষ? শক্ত হাতে কেন মোকাবিলা করা যাচ্ছে না এইরকম আন্দোলন, এই অনৈতিক আন্দোলন? ওরা জানেই না, যাদেরকে এখানে আন্দোলন নামানো হয়েছে তারা প্রকৃতপক্ষে জানে না ওয়াকআপ আইনটা কি, এর কি কি সমস্যা রয়েছে, কোথায় কোথায় ত্রুটি সংশোধন করা হয়েছে, করে আবার পুনরায় ওয়াকআপ বিল, সংশোধনী ওয়াকআপ বিল পেশ হয়েছে। তারা না জেনেই এইরকম বিক্ষোভ সমাবেশ করছেন। যখন আইন রক্ষকের দ্বারা আইনের সঠিকভাবে প্রয়োগ না হয় তখনই মানুষ আইন হাতে তুলে নেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে তারই খেসারত দিচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, বিভিন্ন যে এলাকাগুলোতে এই আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে, সেখানে যারা সনাতনীরা বসবাস করে তাদের কাছে যারা দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। তারা এমনকি হাইকোর্টের নির্দেশ, বিএসএফ কে নামতে হয়েছে। বরাবরই যেখানে বিরোধিতা করে রাজ্য সরকার, সেখানেও কিন্তু বিএসএফ নেমে আইন শৃঙ্খলাকে আবার পুনরায় স্থাপন করছেন এবং সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন, আমরা বিএসএফ কে চাই, বিএসএফ পাহাড়ে থাকুক, বিএসএফ আমাদের নিরাপত্তা দিক, আমরা তবেই সুরক্ষিত থাকবো, না হলে সুরক্ষিত নয়। কেন তাদের এই আস্থা ভরসা উঠে যাচ্ছে রাজ্য প্রশাসনের উপর থেকে? এটাও কিন্তু প্রশ্ন রয়েছে দর্শক, যে কিভাবে আজকে এই আন্দোলনের ব্যাপ্তি একটি হিংসাশ্রয় জায়গায় দাঁড়িয়েছে, কিভাবে স্তব্ধ করে দেওয়া চক্রান্ত চলেছে। কেন ডাইভার্টেড টু, আপনি সরকারি সম্পত্তি কেন ভাঙবেন? কেন ওখানকার সংখ্যালঘু সনাতনী মানুষদের উপর আক্রমণ নেমে আসবে? ডাইভার্টেড টু, সম্পূর্ণভাবে আন্দোলনটা বিপদগামী হয়েছে। এখনই যদি শক্ত হাতে এটাকে দমন করা না যায় তবে কিন্তু অশনি সংকেত রয়েছে। আশা করি আইন শৃঙ্খলা যারা রক্ষাকারী বাহিনী তারা তাদের কাজটা সঠিকভাবে করবে। অবশ্যই এই ব্যাপারে প্রতিবেদন আমরা অবশ্যই রাখবো এবং পরবর্তী বিশ্লেষণ আপনাদের কাছে অবশ্যই হাজির হব। ততক্ষণ পর্যন্ত আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।